হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকেও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। আজকের গল্পটি কিন্তু খুবই মজাদার হতে চলেছে। তো বন্ধুরা, কানের মধ্যে হেডফোন লাগিয়ে নাও ফাটাফাট করে। আর হ্যাঁ, ওই যে আমি সবসময় বলি না, একটু রুমাল বা টিস্যু তোমাদের দরকার হবে, লাগেই তো বলো। তা হাতের কাছে রেখে নিও। তো চলো গল্প শুরু করি। খুবই খুবই অ্যামেজিং একটি গল্প, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা। আর হ্যাঁ, অবশ্যই একা একা শুনবে কিন্তু, তাতে করে কিন্তু অবশ্যই তোমাদের ভেঙে বলতে পারছি না, বুঝে নিও। ওই যে রুমাল বা টিস্যু। ওকে, চলো যাওয়া যাক। বন্ধুরা, আমার নাম সুস্মিতা। আমি আমাদের বাড়ির একমাত্র কন্যা সন্তান। আর আমার ছিল একটি ভাই। আমার ভাইয়ের নাম ছিল সুস্মিত। তো সুস্মিত আর সুস্মিতা নামটি রেখেছিলেন আমার বাবা মা অনেক শখ করে। আমার বাবা ছিলেন সরকারি অফিসের একটি বড় কর্মকর্তা, আর আমার মা ছিলেন বেসরকারি কোম্পানির একটি পোস্টে কাজ করতেন। খুব ভালো। আমার বাবা মা খুবই খুবই সম্মানী মানুষজন ছিলেন। আমার মা খালাদের মধ্যে আমার মা সবার ছোট মেয়ে ছিল। খালাদের মধ্যে মা ছিল ছোটো, মেয়েদের মধ্যেও মা ছিল একদম ছোট। তাই আমার মা অনেক অনেক আদরের ছিল। তো হঠাৎ করেই নানা অনেক আগে চলে গিয়েছিল, নানিও আমাদেরকে চলে যাওয়ায় এখন বোনেরা বোনেরা তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না। আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে শুনেছি বনে বনে দেখা হয় না, গাঙ্গে গাঙ্গে দেখা হয়। যাই হোক বন্ধুরা, সেটা গেল আমার মায়েদের সাবজেক্ট। তো যাক, যাওয়ার পরে এখন আমার বাবা মা যেহেতু চাকরিজীবী, তার মানে আমরা বাড়িতে কীভাবে লালন পালন হয়েছি, আসলে মূল গল্প কি, আমরা সেখানে চলে যাব বন্ধুরা। তো যাই হোক, সুস্মিত আর আমরা 1.5 বছরের ছোট বড়। আমরা বাড়িতে কাজের লোকের কাছেই বড় হয়েছি। তো বাবা মা অফিস করায় খালা, আমার বাকি 2 খালা বা আমার খালাতো ভাই বোনরা প্রায় প্রায় আমাদের বাড়িতে আসতো আমরা ছোটো ছোটো থাকতে। কারণ আমার খালা ছিল ছোট, বাকি সবাই ছিল বড়। এই সুবাদে তারা বেশ বাড়িতে আসা যাওয়া করতেন আমাদেরকে দেখার জন্যে। তো যাক, দিন তো আর কারোর জন্য কারোকে থেমে থাকেন না। অবশ্য আমার বাবা মা চাকরি করলেও আমাদেরকে তারা পর্যাপ্ত পরিমাণে সময় দিত। শুধু অফিস থেকে আসতে দেরি যেন মাথায় তুলে না আসতো। বাবা মা চাকরি করতো ঠিক আছে, কিন্তু তাদের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমাদের চাওয়া পাওয়া কখনো কোনো খামতি দিতেন না। এভাবেই আমরা লালন পালিত হই আমাদের বাড়িতে। হওয়ার পরে খুব সুন্দরভাবে আমরা স্কুল লাইফটা খুব এনজয় করে সেটা শেষ করে আসি। এবার আমরা দুজনেই কলেজে। তো বন্ধুরা, আমি ওর 1 বছর আগেই কলেজে চলে গিয়েছিলাম। আমরা কলেজ লাইফ শেষ করলাম। করার পরে আমি আর সুস্মিত মাঝে মাঝেই আমরা একে অপরকে পড়া নিয়ে ডিসকাস করতাম, কারণ ও আমার ছোট ছিল, 1 ক্লাসের নিচেই থাকতো সবসময়। কাজে ওর আর বাইরের টিচার লাগতো না, আমি ওকে সর্বদাই লেখাপড়ায় সাহায্য করতাম। সুস্মিত বেশ ভদ্র ছিল, ও কোনো মেয়েদের সাথে কখনোই কথা বলতো না। আমাদের বাড়িতে এরকমই নিয়ম। তো আমি সুস্মিতকে বললাম, আচ্ছা সুস্মিত, এখন তো আমরা কলেজ লাইফ শেষ করে ইউনিভার্সিটিতে আসলাম, তুই তো আমার 1 ক্লাস নিচেই থাকিস সবসময়, তো তোর কি কোনো মেয়েকে ভালো লাগে না রে? কাউকে ভালোবাসিস তুই? আমার মুখে এমন কথা শুনে সুস্মিতা আমাকে বললো, দিদি এসব তুমি কি বলছো? আমি বললাম, হ্যাঁ, এই যে সবসময় এই চুপচাপ করে থাকিস, কত মেয়ে তোর পিছু ঘুরঘুর ঘুরঘুর করে, কই কখনো কি কারো প্রেমে পড়িস নি? আমাকে সুস্মিত বললো, সেরকম ভাগো হয়নি। আর আমার মন মানসিকতা মানে এরকম। দিদি, তুমি আমার বড় দিদি হয়ে আমায় এসব কী জিজ্ঞাসা করছো? আমি বললাম, ওরে বোকা ছেলে, আমি করবো না তো কে করবে? বললো, যাই হোক দিদি, চলো বাড়ি যাই। আমরা খুব সুন্দরভাবে বাড়িতে চলে আসলাম। আসার পর দেখি রান্নাবান্না আগে থেকেই হয়ে থাকতো, কাজের লোক করতো। আমাদের কাজের লোকটি যদিও সে পুরুষ মানুষ ছিল, কিন্তু মুরব্বি টাইপের। উনি ছোটো থেকেই আমাদের দেখাশোনা করতেন। আরেকটা মাসি ছিল, উনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে, উনি নাই। ওনার স্বামী এখন আমাদের বাড়িতে কাজ করে, অনেক বিশ্বস্ত লোক। তো বন্ধুরা, যাব এখান থেকে মূল গল্পে চলে আমরা। তো আমার বাবা এবং মাকে অফিসের কাজের জন্য বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। মা 1 সপ্তাহ ট্যুরে গেছে, বাবা গেছে প্রায় 20 থেকে 25 দিন লাগবে। তো বন্ধুরা, মাও নেই বাড়িতে, বাবাও নেই, আমরা 2 ভাই বোন একা একাই। আমরা একদিন রাতে লেখাপড়া করছিলাম, আর কাজের লোক তো কাজ করেই চলে যেত, সকালে আসতো সন্ধ্যায় চলে যেত, রাতেবেলা বাড়িতে একা একাই থাকতে হতো। আমরা খুব
সুন্দর করে দুজন লেখাপড়াই করছিলাম। তো মাঝে মাঝে বোরিং হয়ে গেলে আমরা দুইজন খুব সুন্দর করে এখনও ছোটো মানুষের মধ্যে কার্টুন দেখি। তো কার্টুন দেখতে দেখতেই একটা অ্যাড এলো আমাদের সামনে। সেই অ্যাডে আমরা ঢুকে গেলাম। ঢুকে পড়তেই যে দৃশ্য আমরা দেখতে পেলাম তা দেখার জন্য আমি বা সমিত কেউই আমরা প্রস্তুত ছিলাম না। সেটা তে ঢুকতেই আমরা যেটা দেখতে পেয়েছি সেটা ছিল একটা মুভি। কী মুভি তোমরা জানো বন্ধুরা? সেটা ছিল ওই তো সেই সব মুভি। খুবই দারুণ এবং খুবই স্টাইলিং। জীবনের ফার্স্ট টাইম এরকম মুভি দেখছি। দেখার পরে আমি আর সুমিত একজন অন্যদিকের দিকে শুধু একটু পরপর তাকাচ্ছি, যেন চোখের মধ্যে না জানি কত রকমের অজানা ইচ্ছে এবং ভাষা প্রকাশ পাচ্ছে। তারপরে যখন আমরা এটাকে দেখতে থাকি মনোযোগ দিয়ে, তখন সুমিতও কিছু বুঝে উঠতে পারলো না, আমিও কিছু বুঝে উঠতে পারলাম না। আমি সুমিতকে বললাম, আচ্ছা সুমিত, এটা কী রে? সুমিত আমাকে বললো, কি দেখতে পাচ্ছ না তুমি? তুমি তো আমার থেকে বেশি একটু বড়ই আছো, তোমার তো বোঝার কথা। এটা একটা নতুন খেলা, তুমি কি এই খেলাটা শিখতে চাও? অবশ্য খেললেও কোনো প্রবলেম নেই, কারণ নতুন নতুন খেলা গেমস তো মানুষই খেলবে, তাই না? আমি বললাম, হ্যাঁ তা তো অবশ্যই, কিন্তু এই মুভিতে যে গেমটা হচ্ছে সেটা কি তুই আর আমি খেলতে পারি? তখন আমাকে বলল, হ্যাঁ ইচ্ছে করলেই পারি, তাছাড়া আজকে বাড়িটাও ফাঁকা আছে, বাড়িতে কেউ নেই দিদি, তো চলো আমরা না এই গেমটা খুব সুন্দর করে শিখে নেই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আয়। তো আমরা ড্রয়িং রুমে বসে সেই বড় পর্দায় 42 ইঞ্চি টিভির মধ্যে সেই সিনেমাটা দেখছিলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা আমরা ঠিক কোন মুভিটি দেখছিলাম। ওই মুভি দেখে যে কারোরই ওই জেগে যাবে, হ্যাঁ জেগে যাবে কি মানে ইচ্ছে জাগবে, কত কী তো ইচ্ছে আছে বন্ধুরা, সেই ইচ্ছেই জেগে যাবে। তো আমাদের মনে হলো ওসব ইচ্ছে টিচ্ছে বাদ, আমরা এবার চল বাড়ির কাজ করব। আমার ভাই আমাকে বলল, পারবো তো রে? আমি বললাম, ট্রাই কর দেখি পারি কি না, কিন্তু দুজন মিলে যখন ট্রাই করব তখন কিন্তু খুব সুন্দর করে বাড়ির কাজ কিন্তু আমরা করে নিতে পারবো। আর বাড়ি পরিষ্কার করার কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে করব, এতে না পারার কি আছে? চল মুভিটাতে যে সুন্দর করে কত স্টাইলিং করে করে কাজ করছিল ওরা, আমরাও ওইভাবে করব, দেখবি খুবই তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। তারপরে আমরা ফার্স্ট দিন শুরু করলাম। দেখলাম কি সমীর খুব সুন্দর করে করে ওয়ালের এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে মেজে মেজে পরিষ্কার করলো। তাতে করে আমি অনেক খুশি হয়ে গেলাম, কারণ আমার ছোট্ট ভাইটা এত সুন্দর করে যে বাড়ির কাজও করতে পারে তা তো আমার মোটেও জানা ছিল না। আমি অনেক আনন্দিত। তারপরে আমি বললাম, তুই কি হাঁপিয়ে যাচ্ছিস বল তো, আমিও কাজ করি, আয় তুই কিছুক্ষণ করবি আমি কিছুক্ষণ করব। বলল, আচ্ছা দিদি ঠিক আছে, তাহলে তো বাড়ির কাজ দ্রুত উঠে যাবে, দুজনে হাতে হাত লাগিয়ে করব। তারপরে আমি সমীরকে সাহায্য করতে লাগলাম। সমীরের যাতে কাজে আরও আগ্রহী হয় তার জন্য আমার যা যা করণীয় দরকার আমি তাই করলাম, ওর একটু চাহিদাটা বাড়ানোর জন্য। তো বন্ধুরা, ওর যে ঘর মোছা স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডটি খুব পোস্ট ছিল, যেমন উঁচা লম্বা ছিল তেমনি সাইজটা ভালো ছিল। ওর ঘর মোছা লাঠিটাকে আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। তারপরে বলল, দিদি খুবই ভালোই লাগে কাজ করতে, অদ্ভুত একটা অজানা কেমন জানি একটা অনুভূতি। আমি বললাম, আমারও তাই, খুবই ভালো লাগছে, চল আমরা বাড়ির কাজগুলো আরও পরিষ্কার পরিচ্ছন্নতা করে করি। তারপরে আমি সযত্নে সেই স্ট্যান্ডটিকে ভালোভাবে একদম মালিশ করলাম, দোলে দোলে ঘষে ঘষে। তারপরে আর কি বন্ধুরা, তারপরে খুবই সযত্নে ঘষে মেজে একদম ভিমবাল লিকুইড ঢেলে দিয়েছিলাম, বুঝলে তো বন্ধুরা। তারপরে আমি খুব সযত্নে সেটাকে মনে করো অনেক সময় ধরে ঘষামাজি করলাম, দেখলাম কি বাপরে অনেক সুন্দর। তারপরে বললাম, এই লাঠিটা দিয়ে না ঘর মুছলে আর লাঠি ভাঙবেও না, আর হচ্ছে যে ব্যাকাতারাও হবে না, খুবই ভালো এটা, স্ট্যান্ডটা খুবই ভালো রে। এটা বলার পরে আমার ছোটো ভাইটা অনেক খুশি হয়ে গেল, বলল, ঠিক আছে দিদি, তার আগে আমি ওয়ালের উপরটা পরিষ্কার করি, ওই যে উপরে
ছোট ছোট দুটো শোপিস যে কত সুন্দর করে সাজিয়ে রেখেছো না, ওটাতে তো মনে হচ্ছে কত যে জং ছাতা পড়েছে। আমি একটু পরিষ্কার করি। যে নতুন অবস্থায় এনে রাখা হয়েছে, পরিষ্কার তো আর হয়নি। আমি বললাম, ওরে দুষ্টু, অনেক পেকে গিয়েছিস, ঠিক আছে চল আমি তোকে সাহায্য করছি, তুই কর। পরে ও অনেক সুন্দর করে সেই লকেট দুটোকে খুব দারুণভাবে মনে হলো যে অনেক দিনের দক্ষতা আছে, খুবই সুন্দর করে 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 সেই লিকুইড দিয়ে অনেক মানে কাজ যে করছে, এত পরিশ্রমী ক্লান্তি কাজ, ওকে দেখে অনেক মনে হচ্ছে যে খুশি। অন্যদিকে তো কপাল দিয়ে ঘাম টুপ টুপ করে বেয়ে বেয়ে পড়েই যাচ্ছে। তারপরে ফাইনালি দেখলাম যে না, অনেক অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কাজ। অন্যদিকে আমি এতটা খুশি তোমাদের কি করে বলবো বন্ধুরা। তারপরে ওকে বললাম, আর মানে দেরি করিস না, এবার তুই ফ্লোর মোছা কাজটা শুরুই করে দে না। তারপরে ও খুব সযত্ন করে, হ্যাঁ, ওর মানে স্ট্যান্ডটা এত মজবুত ছিল, ঘরটাকে তো ফাইনালি ঘরের মধ্যে প্রথমে একটুখানি ওই জেল দিয়ে নিল, লিকুইড ভিমবার জেল আর কি বন্ধুরা, বুঝেছো তো তোমরা। তো দেওয়ার পরে সেটা দিয়ে বাস হাতে কিছুটা সময় এরকম চারদিকে ঘুরিয়ে টুরিয়ে একটু ফেনা করে নিল। নেওয়ার পরে বাস লাঠিটা দিয়ে সুন্দর করে ঘষে 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 মুছতেই থাকলো একদম কোনা কাঞ্চি মেরে মেরে। তো বন্ধুরা, এতে করে মনে করো ঘর তো নতুন ঘর ফার্স্ট টাইম মোছা হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝেছো বন্ধুরা। তো আসলে অভিজ্ঞতা ছিল না, নতুন করে অভিজ্ঞতা হলো। দেখলাম কি আমার ভাইও অনেক খুশি আর আমিও অনেক খুশি ওর কাজে। ও এত সুন্দর পরিষ্কার করে যে কাজ করতে পারে আমি তো জানি না। তাছাড়া বাড়ি পরিচ্ছন্নতা করার কাজ আর কি কখনো করিনি তো বন্ধুরা, নিশ্চয়ই বুঝেছো তোমরা। যাই হোক, এভাবেই মোটামুটি আমরা প্রায় 45 মিনিট ধরে পুরো বাড়ির কাজগুলো করতে সময় নিয়েছিলাম। দুজন মিলেই করেছি, দুজনেরই অনেক পরিশ্রম হয়েছে। কারণ এর আগে কখনোই আমরা এসব বাড়ি ঘষা, ওয়াল ঘষা, তারপরে স্ট্যান্ড ঘষাঘষির কাজগুলো করিনি। তো তো যাক, ফার্স্ট টাইম করে একটু একটু শিখে গেলাম। তো দেখছিলাম তো ভালোই লাগলো। তারপর থেকে আমরা বাড়িতে এ ছলে ও ছলে কাজের লোককে ছুটি দিয়ে দিতাম। বাবা মা অফিসে থাকতো, আমরা আগেভাবে এসে পড়তাম। এইভাবে বেশ আমরা আরও মানে 4.5 বছর সঙ্গে ছিলাম। আমরা বাড়ি পরিষ্কার করার কাজগুলো না এইভাবে খুব সুন্দর করে 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 ফেলতাম। তো যাক, বাবা মা কেউই জানতো না বাড়ি পরিষ্কার করার কাজ সম্পর্কে, জানলে তো অনেক রাগ করতো, তাই না। তো একদিন আমার মা আমাকে বলল, আচ্ছা সুস্মি, তুই আমাকে একটা কথা বলতো, পরের বাড়িতে যে কী করতে হবে রে, কাজ কাম যে করতে হবে তা কি জানিস? আমি হুট করে বলে বসলাম, হ্যাঁ হ্যাঁ খুব ভালোভাবে জানি। তখন আমার মা আমাকে বলল, ভালোভাবে জানিস মানে রান্না, ঘর মোছা, কাপড় কাচা এইসব তুই কবে শিখলি? আমি বললাম, ও এইসব কাজ ও শিখে নেওয়া যায়, সময় লাগে না। কেন তুমি আবার এসব বিয়ে টিয়ে নিয়ে মাথা পাগলা করলে কেন? বললো, কালকেই তোকে লোকেরা দেখতে আসবে। এই কথা শুনে ভাইয়া তখন তার রুমে যাচ্ছিল, মানে আমার ছোট ভাই, হুট করে আমার মুখের দিকে তাকালো। আমি বললাম, এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার তরস কী আছে বলো? তখন মা আমাকে বললো, মেয়ে মানুষের জন্মই হয় পরের বাড়ি যাওয়ার জন্যে। এই কথাটা শুনতে আমার আত্মাটা কেঁপে গেল। মা বলল, কালকে খুব সুন্দর করে প্রস্তুত থেকেও, লোকজন আসবে, সকাল সকালই আসবে বাড়িতে, কাজের লোক এক্সট্রা কিছু লোকজন আনবে কাজ করার জন্যে। ও মা, এই কথা বলে মা তো চলে গেলেন। বাবার ড্রিঙে বসে টিভি দেখছিলেন, আমি যাচ্ছিলাম আমার ঘরের দিকে। অমনি ছোট ভাইটা আমার বলল, বিয়ে করার জন্য এত তাড়া কিসের? আমি বললাম, এই বোকা, বিয়ে করার তাড়া কি আর আমি দিয়েছি বল দেখি? তখন আমাকে বললো, তুমি যে কিছুই বললে না, তোমারও তো দেখছি তারা, তোমার কাজটা তো আমিই করে দিচ্ছি, তো আবার বিয়ে করার দরকারটা কি তোমার? তখন আমি বললাম, ওরে বোকা, এটা তো আর জীবন নয়, সবাইকে বিয়ে শাদি করে সেটেল হয়ে যেতে হবে, বুঝলি? এই কথা বলতে মা পরের দিনই বরপক্ষ এসে মানে ডাইরেক্ট আমাকে বউ বানিয়েই নিয়ে যাবে। ছেলে প্রবাস করে, ছুটিতে এসেছে, মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে, ব্যাস বিয়ে করিয়ে নিয়ে যাবে। ওই দিনই কোনো কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে আমার বিয়ে। এখন বিয়েটা হয়ে যাওয়ার পর
আমি মানে এতটা অনুশোচনায় ভুগতেছি যে আমার স্বামী, ও আসলে অনেক অনেক ভালো মানুষ। ও আমাকে প্রচণ্ড ভালোবাসে, রেসপেক্ট করে, ঠিক আছে। তো তারপরে আমার বিয়ে হওয়ার পর থেকে আমি মোটামুটি আমার বাপের বাড়ি থেকে সমস্ত সম্পর্কই শেষ করে ফেলি। আমি খুব একটা বেশি চাই না। তো আমার বাবা মা এখন ওনারা কেউই নেই। অনেক সয় সম্পত্তি যা আমার নামে উইল করা আছে, আমি তাও যাই না। কিন্তু আমার ভাইটা অনেক খোঁজ খবর নেয় আমার। বলল যে তোর অ্যাটলিস্ট সয় সম্পত্তিগুলা আছে, এগুলা কী করবি? আমি বললাম ওগুলো তুই ভোগ কর, যদি কখনো প্রয়োজন হয় নিব। তো আমার ভাইকেও ফাইনালি বিয়ে দিয়ে দিয়েছিল, বাবার ব্যবসা বাণিজ্য ও দেখাশোনা করতো। তো এখন সব কিছু তো ওরই আছে, ওরও এখন একটা মেয়ে একটা ছেলে হয়েছে। তো আমি আমার স্বামীর সঙ্গে এখন বিদেশে বসে বসবাস করছি। আমারই তো মানে ওই বাড়িতে যাওয়ার ইচ্ছে নেই। সয় সম্পত্তি ভাবছি যে স্বামীর সঙ্গে পরামর্শ করে ভাইকে সবটা দিয়ে দেবো, ও ওর বাচ্চা কাচ্চা নিয়ে করে খাবে, কারণ আমার বাড়িতে কোনো কিছুর আর অভাব নেই। তো যাক বন্ধুরা, তো আমার বিয়ের পর থেকেই মানে আমার সংসার নিয়ে আমি ব্যস্ত, আমার ভাইয়ের সংসার নিয়ে আমি ব্যস্ত, এটা হচ্ছে মূল কথা। আর আমি কখনোই আমার স্বামীকে ঠকাইনি বা ওইরকম চিন্তাধারাও আমার মাথায় আসেনি। তো গল্প কেমন লাগলো অবশ্যই বলবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন গল্পের সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।